এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিউশন এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সাধারণ বিজ্ঞান এই বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, পর্ব 1। তো আসো এই বইয়ের প্রথম যে পার্ট অর্থাৎ পার্ট 1 থেকে 3, এই 1 থেকে 3 অর্থাৎ পরমাণুর ধারণার বিকাশ ও গঠন, এটা নিয়ে আমি আলোচনা করব। পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। দেখো, যেহেতু পরমাণুর ধারণার গঠন ও বিকাশ এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তাহলে প্রথমে আমরা পদার্থ নিয়ে আসতে হবে আমাদের। পদার্থটা কি? পদার্থ হলো অতি ক্ষুদ্র কণা দ্বারা, অতি ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা আছে সেই কণা দ্বারা গঠিত হয় হলো পদার্থ। তো কি বললাম আমি? অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয় পদার্থ। অর্থাৎ পদার্থ গঠিত হয় কি? অতি ক্ষুদ্র কণা। এই অতি ক্ষুদ্র কণা, এই ক্ষুদ্র কণা আবার কয় প্রকার? এই ক্ষুদ্র কণা আবার দুই প্রকার। অর্থাৎ এক হলো অণু আর দুই হলো পরমাণু। এখান থেকে আমরা এই ক্ষুদ্র কণা অর্থাৎ এই পদার্থের এই ধারণা থেকে আমরা অণু আর পরমাণুতে আসতে পারি। অর্থাৎ পরমাণু হলো সেই ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ দ্বারা গঠিত হয়। অর্থাৎ পরমাণু হলো একাধিক ক্ষুদ্র কণা, অর্থাৎ এক একটা ক্ষুদ্র কণাকে বলে পদার্থ, আর একাধিক পদার্থ মিলেই কিন্তু গঠিত হয় পরমাণু। আমরা বলতে পারি একাধিক ক্ষুদ্র কণা মিলে যা গঠিত হয় তাই হলো পরমাণু। আর একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে গঠন করে অণু। তাহলে আমরা পরমাণু এবং অণু এই সংখ্যাগুলো যদি আসে, কিভাবে আমরা বলতে পারি যে একাধিক ক্ষুদ্র কণা একত্রে গঠিত হয়ে গঠন করে কি? পরমাণু। আর একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে গঠন করে অণু। অর্থাৎ একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে যা গঠন করে তাকে অণু বলে। আর একাধিক ক্ষুদ্র কণা একত্রে যুক্ত হয়ে, একাধিক ক্ষুদ্র কণা, একাধিক ক্ষুদ্র কণা একত্রে যুক্ত হয়ে পরমাণু গঠিত হয়। অর্থাৎ একাধিক ক্ষুদ্র কণা একত্রে যুক্ত হয়ে যা গঠন করে তাকে পরমাণু বলে। আর একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে গঠন করে অণু। তাহলে অণু পরমাণুর সংজ্ঞা আমরা দিতে পারবো। তো দেখো, অণু পরমাণুর সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিয়েছে। তো আসি এই অণু পরমাণুর ধারণা। এই যে পরমাণু, অণু, একাধিক ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পরমাণু, একাধিক পরমাণু দ্বারা গঠিত অণু, এগুলো যে ক্ষুদ্র কণা, এই ধারণা বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম দিয়েছে এর ধারণা। যেমন খ্রিস্টপূর্ব 400 অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী কে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী, গ্রিক দার্শনিক, তিনি একজন দার্শনিক ছিল, তার নাম হলো ডেমোক্রিটাস। তিনি বলছে 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 অব্দে, খ্রিস্টপূর্ব। তো এই যে আমি বললাম খ্রিস্টপূর্ব 400 অব্দে, এই খ্রিস্টপূর্ব 400 অব্দে বলতে কি বোঝায়? তো খ্রিস্টপূর্ব 400 অব্দে বলতে বোঝায় অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে, অর্থাৎ 400 বছর পূর্বে। তো যীশু খ্রিস্টের জন্ম এখন কত সালে হয়েছে কে জানে? হ্যাঁ, এটাও আমরা কিন্তু জানি। আজকের তারিখটা যদি আমরা বলতে পারি যে আজকের তারিখটা হলো, সাপোজ ধরি 10 তারিখ 1 মাস 2021 সাল, তাহলে এই যে 10 তারিখ 1 মাস 2021 সাল বা 2021 বছর পূর্বে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে। আর তার থেকে কি 400 বছর পূর্বে ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী এই পরমাণুর ধারণা দেন। এই যে পরমাণু আমরা বলছি, এই পরমাণুর ধারণা দেন ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী। তিনি বলেন পরমাণু অর্থাৎ এই ডেমোক্রিটাস নামক বিজ্ঞানী যে মতবাদ দেন সেই মতবাদটা ছিল এরকম
সেই মতবাদটা ছিল পরমাণু অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পরমাণু, পরমাণু না, আসি পদার্থ, পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। শুধু তাই বলছে না, তিনি আরো বলছে অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং সেগুলো অবিভাজ্য, এবং সেগুলো অবিভাজ্য, সেগুলো সেগুলো হলো অবিভাজ্য। অবিভাজ্য শব্দের অর্থ কি? অবিভাজ্য শব্দের অর্থ যাকে ভাঙা যায় না, যাকে ভাঙা যায় না। অর্থাৎ তিনি কি বললেন? পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং সেগুলো অবিভাজ্য, অর্থাৎ অবিভাজ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আর অবিভাজ্য মানে ভাঙা যায় না। এই যে এই অবিভাজ্য ক্ষুদ্র কণার তিনি নাম দেন, এই যে অবিভাজ্য ক্ষুদ্র কণা যাকে আর ভাঙা যায় না, এই ক্ষুদ্র কণার নাম দেন হলো পরমাণু। অর্থাৎ তিনি বললেন কি পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অর্থাৎ অবিভাজ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই অবিভাজ্য ক্ষুদ্র কণার নাম দেন হলো কি? পরমাণু। অবিভাজ্য অবিভাজ্য ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু। তো দেখো, অবিভাজ্য ক্ষুদ্র কণার নাম দেন কি? পরমাণু। আর এই পরমাণু শব্দটা তিনি কোথা থেকে নেন? পরমাণু শব্দটা আসে হলো এই পরমাণু বা অ্যাটম, অর্থাৎ অ্যাটম শব্দের বাংলা প্রতিশব্দ হলো পরমাণু। পরমাণু বা অ্যাটম নাম দেন তিনি, অ্যাটম। তো এই অ্যাটম বা পরমাণু শব্দটা থেকে কোথা থেকে আসে? অ্যাটমস, অ্যাটমস অর্থাৎ গ্রিক একটা শব্দ আসে অ্যাটোমস, যেটাকে বলে গ্রিক শব্দ অ্যাটোমস। অ্যাটোমস বা অ্যাটমস যেটাই বলো, অ্যাটোমস বা অ্যাটমস, এই শব্দ থেকে এই পরমাণু শব্দটা আসে। আর এই অ্যাটোমস শব্দের অর্থ হলো অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। তাহলে দেখো, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 400 অব্দে অর্থাৎ যীশুখ্রিস্ট জন্মের 400 বছর পূর্বে তিনি কি বলেন, কি মতবাদ দেন? পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং সেগুলো অবিভাজ্য, অর্থাৎ অবিভাজ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এটা বললেও হবে। অবিভাজ্য শব্দের অর্থ যাকে আর ভাঙা যায় না। এই যে ক্ষুদ্র কণা, এই ক্ষুদ্র কণা, অবিভাজ্য ক্ষুদ্র কণার নাম দেন কি তিনি? পরমাণু বা অ্যাটম। তো অ্যাটম বা পরমাণু শব্দটা কোথা থেকে আসছে? গ্রিক শব্দ, এটা হলো গ্রিক শব্দ, অ্যাটমস থেকে আসছে, অর্থাৎ অ্যাটমস থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। ঠিক এই সময়ে এই যে মতবাদটা দিলেন, সেই সময়ের আরো দুজন বিজ্ঞানী ছিল। সেই দুজন বিজ্ঞানী হলো প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটো এবং অ্যারিস্টটল। অ্যারিস্টটল এই মতবাদটা দ্বিমত পোষণ করলেন। অ্যারিস্টটল কি করলেন? ডেমোক্রিটাসের মতবাদ দ্বিমত পোষণ করলেন, দ্বিমত পোষণ করলেন। অর্থাৎ দেখো, প্লেটো এবং অ্যারিস্টটল সেই সময়ে খ্রিস্টপূর্ব 400 অব্দে কি করলেন? এই সমসাময়িক সময়ে এই যে ডেমোক্রিটাসের মতবাদ, এটা দ্বিমত পোষণ করলেন। তো প্লেটো এবং অ্যারিস্টটল কি করলেন? মতবাদের দ্বিমত পোষণ করলেন, দ্বিমত পোষণ করলেন। দ্বিমত পোষণ করলে পরে অ্যারিস্টটল একটা মতবাদ দিলেন। অ্যারিস্টটলের মতবাদ, অ্যারিস্টটলের মতবাদ, অ্যারিস্টটলের মতবাদটা ছিল যে পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অর্থাৎ এইটুকু এভাবে লেখার উদ্দেশ্যই দেখো এই অ্যারিস্টটলের মতবাদের সাথে একটু মিলিয়ে লেখা, অর্থাৎ পদার্থ মাত্রই ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, দ্বারা গঠিত। তিনি আরো কিছু কথা জুড়ে দিলেন এর সাথে। তিনি বললেন, একে যতই
একে যতই ভাঙা যাক না কেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে থাকবে। অর্থাৎ পদার্থ মাত্রই ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, একে যতই ভাঙা হোক না কেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে থাকবে। তো দেখো এই যে অ্যারিস্টটল এই মতবাদটা দিলেন, কি মতবাদ, কোন মতবাদের উপর ভিত্তি করে? এই যে ডেমোক্রিটাসের মতবাদের উপর ভিত্তি করে এই মতবাদটা দিলেন অ্যারিস্টটল, যে পদার্থ মাত্রই ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, একে যতই ভাঙা হোক না কেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে থাকবে। আসলেও তাই, বাস্তবে কিন্তু আমরা এটাও দেখি যে খুবই ক্ষুদ্র ধূলাকণা আছে যেগুলো দেখতে আমাদের কি লাগে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে বা মাইক্রোস্কোপ যন্ত্র লাগে, সেগুলো দ্বারা কিন্তু আমরা দেখতে পাই। আবার সেগুলোকে কেটে বিভিন্ন এনজাইমের সাহায্যে কেটে, বা এনজাইম বলতে কি, এনজাইম দ্বারা বিভিন্ন পদার্থকে কেটে টুকরো টুকরো করে সেগুলো অনেক ভাগে বিভক্ত করা যায়। এই অ্যারিস্টটলের এই মতবাদটা কিন্তু সঠিক ছিল। তো এই সময়ে দেখো এই মতবাদের উপর ভিত্তি করে ঠিক খ্রিস্টপূর্ব 400 অব্দে অ্যারিস্টটল এই মতবাদের উপর দ্বিমত পোষণ করে এই মতবাদটা দেন। তো এই মতবাদ দেওয়ার পরে অর্থাৎ 1803 সালে জন ডাল্টন নামক একজন বিজ্ঞানী, দেখো এই উপর থেকে একটু মুছে দেই, জন ডাল্টন অর্থাৎ ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন, ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেন যে পদার্থ মাত্রই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। কি বলেন? পদার্থ কি? পদার্থ হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তো দেখো এই যে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন এই মতবাদটা দিলেন পরীক্ষালব্ধভাবে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে তিনি ল্যাবে রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করে বললেন পদার্থ হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই মতবাদটা দিলেন, ফলে অ্যারিস্টটলের যে এই মতবাদ এটা কি হলো? এটা পরিত্যক্ত হলো। আর এই মতবাদটা সবাই গ্রহণযোগ্য করলো, যেহেতু এটা পরীক্ষালব্ধ স্বাভাবিক বিষয়, পরীক্ষিত জিনিসই তো সবাই গ্রহণ করে, এটাই স্বাভাবিক। আর এটা যেহেতু খ্রিস্টপূর্ব 400 অব্দে, মানে আজ থেকে প্রায় 2500 বছর আগে বা 2400 বছর আগে, সেই 2400 বছর আগের কথা, এই মতবাদটা কি হলো? পরিত্যক্ত হলো। এই মতবাদ দিল হলো কত সালে? 1803 সালে, মানে 1800 শতকের পরে, মানে 1900 শতকে যেটাকে বলে, 1800 সালের যেহেতু পর, তার মানে 1900 শতকে, এই 1900 শতকে এই মতবাদ দিল পরীক্ষালব্ধভাবে প্রমাণ করে যে হ্যাঁ অবিভাজ্য কণা দ্বারা গঠিত পদার্থ, অবিভাজ্য কণা দ্বারা গঠিত, এবং মতবাদটা দিলেন 1803 সালে। ফলে কি হলো? অ্যারিস্টটলের মতবাদটা পরিত্যক্ত হলো, আর এই জন ডাল্টনের মতবাদ, অর্থাৎ ইংরেজ বিজ্ঞানী মানে কি? অর্থাৎ ব্রিটিশ বিজ্ঞানী বা ইংল্যান্ডের বিজ্ঞানী, ইংল্যান্ডে জন্মজাত, অর্থাৎ ইংল্যান্ডে জন্মজাত তাদেরকে ব্রিটিশ বলে বা ইংরেজ বলে। অর্থাৎ এই ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেন পদার্থ হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা দ্বারা গঠিত। আর অবিভাজ্য মানে তো আমরা বুঝি যাকে আর ভাঙা যায় না, ঠিক এরই প্রায় 108 বছর পরে, অর্থাৎ 1911 সালে, এটা মুছে দেই আমি নিচে একটু, দেখো এর ঠিক
পরে অর্থাৎ 1911 সালে রাদারফোর্ড নামক একজন বিজ্ঞানী রাদারফোর্ড নামক বিজ্ঞানী এবং তার 2 বছর পরে 1913 সালে বোর নামক যে বিজ্ঞানী পরীক্ষালব্ধভাবে প্রমাণ করলেন পরমাণু বিভাজ্য। পরমাণু হলো বিভাজ্য, অর্থাৎ পরমাণু বিভাজ্য, একে ভাঙা যায়। বিভাজ্য অর্থ ভাঙা যায়। তো দেখো বিভাজ্য অর্থ হলো ভাঙা যায়। এরা এই দুজন বিজ্ঞানী, রাদারফোর্ড নামক বিজ্ঞানী এবং বোর নামক একজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানীর দুইটা পরমাণুর যে মডেল, এই দুইটা মডেল গ্রহণযোগ্যতা পেল। এর পূর্বে এই যে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন যে মতবাদটা দিল যে পদার্থ হলো মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম অবিভাজ্য কণা দ্বারা গঠিত, কত সালে দিছে? 1803 সালে। তো এই মতবাদ দেওয়ার পরে কিন্তু অ্যারিস্টটলের মতবাদ কিন্তু পরিত্যক্ত হলো আর এর মতবাদ গ্রহণযোগ্য হলো। কিন্তু এই 1911 এবং 1913 সাল, 1913 হবে, সরি এখানে 1913 সাল, এই 2 বছরের ব্যবধানে এই দুইজন বিজ্ঞানী পরীক্ষালব্ধভাবে প্রমাণ করে দেখালেন যে সেই অ্যারিস্টটল যে 2400 বছর আগে যে মতবাদটা দিছিলেন, অর্থাৎ পদার্থ হলো অতি ক্ষুদ্র কণা, পদার্থ একে যতই ভাঙা হোক না কেন অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে থাকবে, সেই কথাটার পুনরাবৃত্তি ঘটালো। সেই কথাটির কি পুনরাবৃত্তি ঘটালো যে পদার্থ অতি ক্ষুদ্র কণা, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, একে যতই ভাঙা হোক না কেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে থাকবে। অর্থাৎ যতই তুমি একে ভাঙো আরো ক্ষুদ্র হতে থাকবে, আরো ক্ষুদ্র হতে থাকবে, এর কোনো শেষ হবে না। এই কথাটা এরা দুইজন বিজ্ঞানী প্রমাণ করলো এবং রাদারফোর্ড মতবাদ দিল। রাদারফোর্ড বলেন যে পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউটন দ্বারা গঠিত। কি বললেন? রাদারফোর্ড বললেন পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউটন দ্বারা গঠিত। তিনি আরো অনেকগুলো মতবাদ দিলেন, উপর থেকে আমি মুছে দিয়ে দেব। তিনি আরো বললেন যে পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউটন দ্বারা গঠিত এবং পরমাণুর যে ভর, সেই ভরটা এবং পরমাণুর যে ধনাত্মক চার্জ, এটা পরমাণুর মধ্যবিন্দুতে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত। পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ, যেটাকে বলে প্রোটন বা ধনাত্মক চার্জ, এটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত। তো দেখো পরমাণুর কেন্দ্রে অবস্থিত অর্থাৎ সমস্ত ভর, পরমাণুর সমস্ত না লিখলে হবে, পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ এটি কি পরমাণুর কেন্দ্রে অবস্থিত। আর এই পরমাণুর কেন্দ্রকেই বিজ্ঞানী রাদারফোর্ড নাম দিলেন কি নিউক্লিয়াস। অর্থাৎ
পরমাণুর কেন্দ্রকে তিনি বললেন, তিনি নাম দিলেন কি? নাম দিলেন নিউক্লিয়াস। দেখো, পরমাণুর কেন্দ্রকে তিনি নাম দিলেন নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত, নিউক্লিয়াস পজিটিভ চার্জ যুক্ত। যেহেতু নিউক্লিয়াস এই যে বলছে পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ কোথায় থাকে? কেন্দ্রে থাকে। আর এই কেন্দ্রের নাম দিলেন নিউক্লিয়াস। আর এই ধনাত্মক চার্জকেই বলা হয় প্রোটন। অর্থাৎ তিনি আরো বললেন এই ধনাত্মক চার্জের পরিমাণ বা সংখ্যাকে বলা হয় প্রোটন। ধনাত্মক চার্জ বা আধান, বাংলায় আধান, ধনাত্মক চার্জ বা আধানকে বললেন প্রোটন। তো দেখো, আমরা এই সংজ্ঞাগুলোতে আসে যে নিউক্লিয়াস কাকে বলে, পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। আমরা সংজ্ঞাগুলো এভাবে দিয়ে দিতে পারবো যে পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে, তারপর ধনাত্মক চার্জকে প্রোটন বলে, ধনাত্মক চার্জকে প্রোটন বলে। যদি প্রশ্ন করে প্রোটন কাকে বলে, ধনাত্মক চার্জকে প্রোটন বলে। অর্থাৎ যদি বলে প্রোটন সংখ্যা কাকে বলে, তাহলে তুমি কি বলবা? ধনাত্মক চার্জের পরিমাণকে প্রোটন সংখ্যা বলে। অর্থাৎ প্রোটন আর প্রোটন সংখ্যা একই জিনিস। আর এই প্রোটন সংখ্যার আরেকটা নাম আছে, যে প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ পৃথিবীতে অনেক পরমাণু আছে, এই পরমাণুকে চেনার জন্য এই প্রোটন সংখ্যা অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ এক একটি পরমাণুকে এক এক ভাবে বা আলাদা আলাদা ভাবে প্রকাশ করার জন্য এই পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ দেখো, তিনি আরো বলেন, দেখো এটা মুছে দেই, তিনি আরো বলেন যে পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকট্রনগুলো ঘোরে। পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকট্রন ঘোরে এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তো দেখো, এই যে সবগুলো মতবাদ তিনি দেন যে পরমাণু হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ এটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত বা কেন্দ্রীভূত, একই কথা, কেন্দ্রীভূত আর কেন্দ্রে অবস্থিত একই। আর পরমাণুর এই কেন্দ্রকে তিনি নাম দিলেন নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস কাকে বলে যদি প্রশ্ন আসে, আমরা বলতে পারবো যে পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। এরপরে তোমাদের যদি বলে যে পরমাণুর কেন্দ্রকে কি বলে, পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। যদি বলে যে প্রোটন কাকে বলে বা প্রোটন সংখ্যা কাকে বলে, ধনাত্মক চার্জ বা আধানকে বলে প্রোটন। আর এই প্রোটন যদি প্রশ্ন করে পারমাণবিক সংখ্যা কাকে বলে, তাহলে প্রোটন সংখ্যাকেই বলে পারমাণবিক সংখ্যা। খুবই সহজ। আর পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকট্রন অবস্থান করে, যে ইলেকট্রন কোথায় অবস্থান করে, পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকট্রন অবস্থান করে। আর এগুলো পরমাণুকে কেন্দ্র করে ঘোরে। যেমন ঘড়ির কাঁটাগুলো নির্দিষ্ট একটা কেন্দ্রে থেকে চারপাশ ঘুরছে। অথবা আবার পৃথিবী, দেখো পৃথিবী উদাহরণ দেই, যে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে যেভাবে ঘুরছে, আবার চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই যে আমরা যে মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে অবস্থান করি, সেই গ্যালাক্সিতে যে গ্রহগুলো আছে, উপগ্রহ আছে, সবাই কিন্তু একটা নির্দিষ্ট ভাবে ঘুরছে, একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক সেভাবে ঘুরছে। আর এই রাদারফোর্ডের এই মডেলকে সৌর মডেলের অর্থাৎ সৌর জগতের মডেলের সাথে তুলনা করা হয়। রাদারফোর্ডের মডেলকে সৌর জগতের
মডেলের সাথে তুলনা করা হয়। দেখো, কিন্তু রাদারফোর্ড একটা ধারণা দেননি। কি ধারণা? এই যে পরমাণুর বাইরে যে ইলেকট্রন, অর্থাৎ পরমাণুর কেন্দ্রের বাইরে যে ইলেকট্রনগুলো অবস্থান করে, এই ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে, কোন পথে অবস্থান করে বা কোন কক্ষপথে অবস্থান করে, এই যে কিভাবে এলোমেলো বিচ্ছিন্নভাবে অবস্থান করে না অবিচ্ছিন্নভাবে না নির্দিষ্ট একটা কক্ষপথে অবস্থান করে, এগুলো কিছু বলতে পারেনি। ঠিক তার 2 বছর পরে বোর নামক একজন বিজ্ঞানী আছে, অর্থাৎ 1913 সালে, সেই বিজ্ঞানী কিন্তু ঠিকই এই কক্ষপথের ধারণা দেন। অর্থাৎ বিজ্ঞানী বোর বলেন যে নিউক্লিয়াসের বাইরে একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে সেই কক্ষপথগুলোতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করবে। তো আমরা আসি একটু বোরের, তো তোমরা এগুলো একটু লিখে রাখবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড এই মতবাদগুলো দেন। এখানে আরেকটা কিন্তু মতবাদ আছে যে পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত, আর এই কথাগুলো বলেন। কিন্তু রাদারফোর্ড পরমাণুর কক্ষপথের কিন্তু ধারণা দিতে পারেন নাই। রাদারফোর্ড পরমাণুর যে, অর্থাৎ কেন্দ্রের বাইরে, পরমাণুর কেন্দ্র আছে, সেই কেন্দ্রের বাইরে যে কক্ষপথ, সেই কক্ষপথের ধারণা কিন্তু দিতে পারেননি। সেটা কে পারছে? বিজ্ঞানী বোর। আসি এবার আমরা বোরের কাছে। বিজ্ঞানী বোর, তো দেখো বিজ্ঞানী বোর কক্ষপথের ধারণা দেন। তো দেখো, কক্ষপথের ধারণা দেন এবং তিনি বলেন যে কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারবে। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ থাকবে, সেই কক্ষপথগুলোতে, আর এই কক্ষপথ কিন্তু একটা থাকবে না, কক্ষপথ সেটা নির্ভর করবে ইলেকট্রনের উপর। অর্থাৎ যেহেতু ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনের উপর, অর্থাৎ কক্ষপথগুলোতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকবে, নির্দিষ্ট সংখ্যক। এবং সে বিষয়ে তিনি সূত্র দিলেন, সেই নির্দিষ্ট সংখ্যক কি পরিমাণ, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকবে, অর্থাৎ তিনি একটি সূত্র দিলেন, অর্থাৎ 2n² পরিমাণ ইলেকট্রন থাকবে। কি পরিমাণ? 2n² পরিমাণ ইলেকট্রন থাকতে পারবে। এখানে nটা হলো, এখানে n সমান কক্ষপথের সংখ্যা। তো আমরা এই জিনিসটা বুঝাই দেব একটু পরে, ধাপে ধাপে আসতে হবে। তো দেখো, আমাদের যে জিনিসটা এখানে আরো বুঝতে হবে সেটা হলো ইলেকট্রন সাধারণত ঋণাত্মক চার্জ বা আধানকে ইলেকট্রন বলে। তোমরা অনেকে বলতে পারো যে ইলেকট্রন কাকে বলে, ইলেকট্রনটা কি? আমরা তো প্রোটন বুঝলাম, প্রোটন মানে কি ধনাত্মক চার্জ বা আধানকে প্রোটন বলে, কিন্তু ইলেকট্রন কাকে বলে? ঋণাত্মক চার্জ বা আধানকে ইলেকট্রন বলে। তো দেখো, ইলেকট্রনের সংজ্ঞা কিন্তু আমরা জেনে ফেলছি। এবার দেখো নিউট্রনটা কি? নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ। নিউট্রন চার্জ নিরপেক্ষ। নিউটন কেন চার্জ নিরপেক্ষ? কারণ পৃথিবীতে চার্জ আছে কয় ধরনের? 2 ধরনের। একটা হলো ধনাত্মক চার্জ আর একটা হলো ঋণাত্মক চার্জ। তাহলে ধনাত্মক চার্জ হলো প্রোটন আর ঋণাত্মক চার্জ হলো ইলেকট্রন। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ যদি দুটেই চলে যায়, অর্থাৎ আমরা এখানে একটা যদি পরমাণু বিবেচনা করি, এটা হলো একটা পরমাণু, এই পরমাণু দেখো এটা হলো একটা কেন্দ্র। এই কেন্দ্রেই অবস্থান করে কি? এই কেন্দ্রেই অবস্থান করে কিন্তু প্রোটন, অর্থাৎ পজিটিভ। আর হলো, অর্থাৎ আমরা প্রোটনকে যদি p দিয়ে প্রকাশ করি অর্থাৎ p, আর নিউটনকে যদি n দিয়ে প্রকাশ করি অর্থাৎ নিউটন n, প্রোটন হলো p। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে কি কি অবস্থান করে? প্রোটন এবং নিউটন।
তো প্রোটন আর নিউট্রন অবস্থান করলো, আর বাইরে অবস্থান করে ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনকে যদি আমরা ই বলি, অর্থাৎ এটা হলো যদি আমরা পরমাণুর নিউক্লিয়াস ধরি বা কেন্দ্র ধরি, তাহলে এই পরমাণুর বাইরে এটা হলো কি কক্ষপথ। তো এই কক্ষপথে তো ইলেকট্রন থাকবে, যেহেতু বোর বলছে কক্ষপথের ধারণা দিচ্ছে, অর্থাৎ পরমাণুর বাইরে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার পথ থাকবে, সেই বৃত্তাকার পথেই ইলেকট্রন পরিভ্রমণ করবে। কাকে কেন্দ্র করে পরিভ্রমণ করবে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করবে এই ইলেকট্রনগুলো। তো দেখো এই ইলেকট্রনের চার্জ হলো মাইনাস আর প্রোটনের চার্জ হলো প্লাস, অর্থাৎ প্রোটনের চার্জ হলো প্লাস। তাহলে প্লাস আর মাইনাস যদি দুজন নিয়ে নেয়, তাহলে আর কি কোনো চার্জ অবশিষ্ট থাকে? থাকে না কিন্তু। অর্থাৎ এই কারণে বলছেন নিউটনের চার্জ নিরপেক্ষ, অর্থাৎ শূন্য। নিউটনের কোনো চার্জ থাকবে না, অর্থাৎ শূন্য। নিউটনের চার্জ হলো শূন্য। তো দেখো আজকের টপিকসে আমরা কি কি আলোচনা করলাম, সেই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস থেকে শুরু করে বিজ্ঞানের বোরে এসে কিন্তু শেষ হলাম। অর্থাৎ শুরু থেকে তুমি যদি ধাপে ধাপে জিনিসটা বুঝতে চাও, এভাবে কিন্তু ধাপে ধাপে জিনিসটা তোমার কিন্তু যদি একটু পড়ে আসো আর এটাতে একটু ফলো করো, তাহলে আমার মনে হয় তুমি সবচাইতে ভালো বুঝতে পারবা। কারণ একটা জিনিস সিরিয়ালি যদি তুমি পড়তে থাকো তাহলে খুব ভালো বুঝতে পারবা। আর যেগুলো পড়াইছি এর মধ্যে যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে, তাহলে আমি নেক্সট পর্বে সেটা সমাধান নিয়ে আসবো, নেক্সট একটা পর্বে বা পরবর্তী পর্বে। তো আশা করি আজকের পর্বে যতটুকু পড়াইছি ততটুকু আলহামদুলিল্লাহ মনে হয় বুঝতে পারছো। এর পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হবে।